বুড়িমার গোপন মুখোশ খুলে গেল। বড় সুযোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও বিপাকে পড়ল আহানা। ঘটনায় হতবাক গোটা পরিবার। টেলিভিশনের পর্দায় বহুল আলোচিত এবং রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা এই ধারাবাহিকে এবার দর্শকদের জন্য অপেক্ষা করছে আরেকটি চাঞ্চল্যকর মোড়। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যায় পরিবারের মহিলারা একসঙ্গে উঠোনে বসে মাটিরোর প্রতিমা তৈরিতে ব্যস্ত। এই শিল্পকর্ম শুধু তাদের জীবিকার মাধ্যম নয়, বরং তাদের আত্মপরিচয় ও গর্বের প্রতীক হয়ে উঠেছে। পরিবারের প্রবীণতম সদস্য ঠাকুমা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তাদের হাতে গড়া প্রতিমাগুলোই তাদের ঐতিহ্যের আসল পরিচয় বহন করে। কিন্তু তার এই কথার আড়ালে যে অন্য এক পরিকল্পনা লুকিয়ে রয়েছে, তার আভাস ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। এদিকে পরিবারের মেজ বউ বাড়তি কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে, কারণ তাদের কাছে ৫০০টি প্রতিমা তৈরির বিশাল অর্ডার এসেছে, অথচ হাতে সময় খুবই সীমিত। উপরন্তু খারাপা আবহাওয়ার কারণে কাজ আরও কঠিন হয়ে পড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রতিমাগুলো ঠিকমতো শুকাতে পারছে না। কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে তাদের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা এবং সংগ্রামের গল্প। তারা স্মরণ করে কিভাবে বছরের পর বছর শ্বশুরবাড়িতে সম্মান ছাড়াই জীবন কাটাতে হয়েছে, আর আজ এই শিল্পকর্মের মাধ্যমেই তারা নিজেদের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছে। অন্যদিকে আলোচনার মাঝেই বারবার উঠে আসে আহানার নাম। ঠাকুমা এবং বাড়ির কয়েকজন মহিলা সুযোগ পেলেই তার সমালোচনায় মেতে ওঠে। ঠাকুমা অভিযোগ করেন, আহানা এখন আর সংসারের কাজে মন দেয় না। সে অফিসের কাজে ব্যস্ত থাকে এবং বাইরের দায়িত্ব সামলায়, ফলে ঘরের বউ হিসেবে তার কর্তব্যগুলো নাকি অবহেলিত হচ্ছে। তাদের এসব কথাবার্তা থেকেই স্পষ্ট হয় যে আহানার সাফল্য অনেকের মধ্যেই অস্বস্তি তৈরি করেছে, অথচ তারা ভুলে যায় আহানাই প্রথম তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করেছিল। আহানাই বুঝিয়েছিল যে দাম্পত্য সম্পর্ক প্রতিযোগিতার নয়, বরং পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা উচিত। ঠিক এমন সময় সেখানে উপস্থিত হয় আহানা। তবে সে একা নয়, তার সঙ্গে রয়েছেন তার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। তাকে দেখে সবাই কিছুটা বিস্মিত হয়ে সম্মান জানায়। তিনি অত্যন্ত সৌজন্যের সঙ্গে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এরপর তিনি এমন একটি খবর দেন যা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায়। তিনি জানান, এই ৫০০টি প্রতিমার চালান কোনো সাধারণ প্রকল্পের অংশ নয়। এগুলো প্রদর্শিত হবে একটি বৃহৎ আন্তঃরাজ্য শিল্পমেলায়। শুধু তাই নয়, কেন্দ্রীয় পর্যায়ের প্রতিনিধিরাও সেই প্রদর্শনী পরিদর্শনে আসবেন। কর্মকর্তা আরও জানান, তিনি আগেই আহানাকে পর্যাপ্ত প্রতিমার মজুদ প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন, কারণ সরকারি প্রতিনিধিরা যদি তাদের কাজ পছন্দ করেন, তাহলে এই পরিবার একটি বড় সরকারি অনুদান পাওয়ার সুযোগ পাবে। এরপর তিনি সকলের সামনে আহানার প্রশংসায় মুখর হয়ে ওঠেন। তিনি স্পষ্টভাবে বলেন, আহানার নিষ্ঠা, সততা এবং নিরলস পরিশ্রমের ফলেই আজ এই পরিবার এমন একটি বিরল সুযোগের মুখোমুখি হয়েছে। তিনি আরও জানান, অফিসের অনেক সহকর্মী একসময় সন্দেহ করেছিলেন যে আহানা হয়তো আত্মীয়দের অযৌক্তিক সুবিধা পাইয়ে দিতে চাইছে, কিন্তু তার কর্মদক্ষতা ও পেশাদারিত্ব সব ধরনের অভিযোগকে মিথ্যা প্রমাণ করেছে। আর সেই কারণেই আজ তাদের তৈরি প্রতিমাগুলো এত বড় মঞ্চে পৌঁছানোর সুযোগ পেয়েছে। চারদিকে যেন এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। কর্মকর্তার মুখে আহানার এত প্রশংসা শুনে ঠাকুমা এবং বাড়ির অন্য মহিলাদের চেহারার ভাব মুহূর্তেই বদলে যায়। তাদের মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে ঈর্ষার আগুন জ্বলতে থাকে। এমনকি তারা অত্যন্ত কৌশলে কর্মকর্তার সামনে বোঝানোর চেষ্টা করে যে এই সাফল্যের পেছনে মূল অবদান তাদেরই। আহানা তো এখনও কাজ শিখছে, সে নাকি খুব ধীরে ধীরে প্রতিমা তৈরি করে। কর্মকর্তাও তাদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পেরে সৌজন্যবশত তাদের কাজের প্রশংসা করে সেখান থেকে চলে যান। তিনি চলে যেতেই বাড়ির মহিলাদের আনন্দ যেন আর ধরে না। তারা বসে হিসাব কষতে শুরু করে। সমস্ত খরচ মিটিতেও প্রতি মাসে প্রায় ১২,০০০ টাকা লাভ হচ্ছে দেখে তারা ভবিষ্যতের নানা পরিকল্পনা করতে থাকে। কেউ বাড়িতে আলাদা রাঁধুনি রাখার কথা ভাবে, কেউ আবার সংসারের আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখতে শুরু করে। আহানা তখনও তাদের উৎসাহ দিতে থাকে। সে বোঝানোর চেষ্টা করে যে এটি কেবল শুরু মাত্র। যদি তারা আরও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যায়, তাহলে এই উদ্যোগ একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে। আসলে আহানা মন থেকে চায় পরিবারের মহিলারা নিজেদের পায়ে দাঁড়াক। তার মনে কোনো স্বার্থ বা গোপন উদ্দেশ্য নেই। অফিসের দায়িত্ব সামলানোর পাশাপাশি সে দিনের পর দিন লড়াই করেছে যাতে এই মহিলারা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পায়। সময় এগিয়ে যায়। অবশেষ প্রদর্শনীর দিন যত ঘনিয়ে আসে,
ততই বাড়ির পরিবেশ বদলাতে শুরু করে। সবাই ব্যস্ত হয়ে পড়ে প্রতিমাগুলো গুছিয়ে প্যাকেট করার কাজে। ঠিক সেই সময় হঠাৎ করেই ঠাকুমা ভীষণ উত্তেজিত হয়ে ওঠেন। তিনি উচ্চস্বরে বলতে থাকেন যে এত পরিশ্রমের পর তারা আজ এই অবস্থানে পৌঁছেছে, আর এখন যদি সামান্য ভুলও হয় তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আহানা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে ধৈর্যের সঙ্গে সবাইকে বোঝাতে থাকে যে এই সুযোগ তাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ঠাকুমার মনে তখন অন্য হিসাব চলছে। আচমকাই তিনি এক আবেগঘন নাটকের সূচনা করেন। অন্যদের প্রশংসা করতে করতেই তিনি ইচ্ছাকৃতভাবে আহানাকে লক্ষ্য করে কটাক্ষ ছুড়ে দিতে থাকেন। একসময় তিনি প্রকাশ্যেই আহানাকে অপমান করতে শুরু করেন। তার দাবি আহানা নাকি এই পরিবারের জন্য কিছুই করেনি, বরং সবসময় সবার মনে আঘাত দিয়েছে। ঠাকুমার এই আকস্মিক আচরণে আহানা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। যে মেয়েটি তাদের জন্য এত বড় সুযোগের দরজা খুলে দিয়েছে, আজ তাকেই সবার সামনে দোষারোপ করা হচ্ছে। আহানার চোখ ভিজে ওঠে। সে বুঝতেই পারে না হঠাৎ করে তার অপরাধটা কোথায়। ঠাকুমা কঠোর কণ্ঠে বলতে থাকেন আহানা নাকি সংসারের কোনো নিয়মকানুন শেখেনি, বড়দের সম্মান করতে হয় কিভাবে সেটাও তার জানা নেই। এরপর তিনি এমন একটি কথা বলেন যা মুহূর্তের মধ্যে পুরো পরিবেশকে নিস্তব্ধ করে দেয়। ঠোঁটে রহস্যময় হাসি আর চোখে কঠোরতার ছাপ নিয়ে তিনি ঘোষণা করেন, এই বাড়ির বউকে আমি ঘরের বাইরে এক পাও রাখতে দেব না। এই একটি বাক্যেই তার প্রকৃত উদ্দেশ্য সবার সামনে স্পষ্ট হয়ে যায়। তিনি কোনোভাবেই চান না আহানা প্রদর্শনীতে অংশগ্রহণ করুক। তিনি চান না এই সাফল্যের পেছনে আহানার অবদান স্বীকৃতি পাক, কারণ তিনি খুব ভালো করেই জানেন প্রদর্শনীতে গেলে কর্মকর্তাদের কাছে এবং সরকারি প্রতিনিধিদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে উঠে আসবে আহানার নাম। এই সুযোগের মূল কারিগর যে আহানাই। তাই অত্যন্ত পরিকল্পিতভাবে তিনি এমন এক পরিস্থিতি তৈরি করলেন যাতে প্রদর্শনীর ঠিক আগে আহানার মনোবল ভেঙে যায় এবং তাকে ঘরেই আটকে রাখা যায়। চোখ ভরা জল নিয়ে আহানা ঠাকুমার দিকে তাকিয়ে থাকে। এতদিন ধরে এই পরিবারের প্রতি তার যে শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসা ছিল তা যেন মুহূর্তের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই দৃশ্য নিঃসন্দেহে দর্শকদের মনে গভীর ক্ষোভ, কষ্ট এবং তীব্র আবেগের জন্ম দেবে। এই ঘটনা প্রবাহ দর্শকদের মনে প্রবল ক্ষোভ এবং তীব্র উত্তেজনার জন্ম দিয়েছে। একটি পরিবার কিভাবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একজন নারীর পরিশ্রম, ত্যাগ এবং সংগ্রামকে কাজে লাগায়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেয়, তারই নির্মম চিত্র এই পর্বে তুলে ধরা হয়েছে। এতদিন যাকে সামনে রেখে তারা সাফল্যের পথে এগিয়েছে, আজ সেই মানুষটিকেই পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এখন প্রশ্ন একটাই, আহানা কি ঠাকুমার এই অন্যায্য সিদ্ধান্ত নীরবে মেনে নেবে, নাকি সে নিজের সম্মান, মর্যাদা এবং ন্যায্য অধিকারের জন্য দৃঢ়ভাবে প্রতিবাদ করবে? যে প্রদর্শনীর সুযোগ সে নিজেই এনে দিয়েছে, সেখানে নিজের উপস্থিতির গুরুত্ব কি সে সকলের সামনে তুলে ধরতে পারবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র তার পথ রুদ্ধ করে দেবে? বন্ধুরা, তোমরা কি মনে করো, আহানা কি এই চক্রান্তের বেড়াজাল ভেঙে নিজের প্রাপ্য সম্মান আদায় করতে পারবে? সে কি প্রদর্শনীতে গিয়ে নিজের মেধা, পরিশ্রম এবং যোগ্যতার স্বীকৃতি অর্জন করবে? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাও, আর এমনই আরও রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকো। ঠাকুমার সেই কঠোর ঘোষণার পর পুরো উঠোনে যেন পিন পতন নীরবতা নেমে আসে। কেউ কোনো কথা বলার সাহস পায় না। আহানা চোখের জল মুছে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে যায়। তার বুকের ভেতর তখন এক অদ্ভুত যন্ত্রণা। এতদিন যাদের নিজের মানুষ ভেবেছে, যাদের জন্য নিজের সময়, শরম আর সম্মান সবকিছু বাজি রেখেছে, আজ তারাই তাকে সবচেয়ে বড় আঘাত দিল। কিন্তু আহানা জানত না, এই ঘটনার সাক্ষী হয়ে রয়েছে পরিবারের ছোট ছেলে ঋত্বিক। এতক্ষণ সে দূর থেকে সবকিছু দেখছিল। ঠাকুমার কথাগুলো শুনে তারও মন ভেঙে যায়, কারণ সে খুব ভালো করেই জানে এই সুযোগটা তাদের জীবনে এসেছে শুধুমাত্র আহানার জন্য। সে চুপচাপ আহানার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে কান্নার শব্দ শুনে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। ঋত্বিক ধীরে ধীরে দরজায় নক করে, বৌদি দরজাটা খোলো। আহানা প্রথমে কোনো উত্তর দেয় না, কিন্তু বারবার ডাক শুনে দরজা খুলে দেয়। ঋত্বিককে দেখে সে নিজেকে আর সামলাতে পারে না। তার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ে। ঋত্বিক শান্ত গলায় বলে, তুমি হার মেনে নেবে না তো? আহানা কষ্টের হাসি হেসে বলে, আমার হার জিতের প্রশ্ন নয় ঋত্বিক, আমি শুধু বুঝতে পারছি না আমার অপরাধটা কোথায়। ঋত্বিক দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, তোমার অপরাধ একটাই, তুমি সফল হয়েছ।
আর কিছু মানুষ সেটা মেনে নিতে পারছে না। এদিকে অন্যদিকে ঠাকুমা এবং কয়েকজন মহিলা নিজেদের ঘরে বসে নতুন পরিকল্পনা করতে থাকে। তারা ঠিক করে প্রদর্শনীতে গিয়ে সব কৃতিত্ব নিজেদের নামে তুলে নেবে। সরকারি প্রতিনিধিদের সামনে তারা বলবে আহানার ভূমিকা ছিল খুবই সামান্য, কিন্তু তারা জানত না ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে। পরদিন ভোরে প্রদর্শনীর জন্য গাড়ি এসে পৌঁছায়। সবাই প্রস্তুত হয়ে বেরিয়ে পড়তে উদ্যত। ঠিক তখনই আহানার মোবাইলে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি উদ্বিগ্ন গলায় বলেন, আহানা, তুমি কোথায়? সরকারি প্রতিনিধিরা বিশেষভাবে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। তারা তোমার প্রকল্প পরিচালনার বিষয়ে বিস্তারিত জানতে চান। আহানা কিছুক্ষণ নীরব থাকে। তারপর ধীরে ধীরে বলে, স্যার, আমি হয়তো যেতে পারবো না। কর্মকর্তা বিক্ষিপ্ত হয়ে কারণ জানতে চান। সব কথা শোনার পর তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকেন। তারপর দৃঢ় কণ্ঠে বলেন, তুমি অবশ্যই আসবে। এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছ তুমি। তোমার উপস্থিতি ছাড়া অনুষ্ঠান শুরুই হবে না। আহানা কিছু বলার আগেই ফোনটি কেটে যায়। প্রায় আধ ঘন্টা পর হঠাৎ বাড়ির সামনে একটি সরকারি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসেন সেই কর্মকর্তা এবং তার সঙ্গে আরও দুজন প্রতিনিধি। তাদের হঠাৎ আগমনে ঠাকুমা এবং বাড়ির অন্য সদস্যরা হতবাক হয়ে যায়। কর্মকর্তা সোজা ঠাকুমার সামনে গিয়ে বলেন, আমরা আহানাকে নিতে এসেছি। এই প্রকল্পের প্রধান সমন্বয়কারী সে। প্রদর্শনীতে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠাকুমার মুখের রং মুহূর্তেই বদলে যায়। তিনি কিছু বলার চেষ্টা করেন, কিন্তু সরকারি প্রতিনিধিদের সামনে তার কোনো কথাই গুরুত্ব পায় না। আহানা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে এখনও কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু আজ সেই চোখে নতুন এক আত্মবিশ্বাসও দেখা যাচ্ছে। ঠাকুমা অসহায়ভাবে তাকিয়ে থাকে, আর পরিবারের অন্য মহিলারা প্রথমবারের মতো উপলব্ধি করতে শুরু করে যাকে তারা এতদিন অবমূল্যায়ন করেছে সেই মানুষটিই আসলে তাদের সাফল্যের আসল ভিত্তি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রদর্শনীতে পৌঁছে আহানার সামনে অপেক্ষা করছিল আরও বড় এক সত্য, যা শুধু ঠাকুমার গোপন মুখোশই নয়, পরিবারের বহু বছরের লুকিয়ে থাকা এক অন্ধকার রহস্য সবার সামনে প্রকাশ করে দিতে চলেছে। গল্পের পরবর্তী অংশ। প্রদর্শনীতে পৌঁছেই আহানা বুঝতে পারল এখানে শুধু তাদের প্রতিমা প্রদর্শনের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় কিছু। বিশাল হোল ঘরের একপাশে সারি সারি করে সাজানো রয়েছে বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পীদের কাজ। সরকারি প্রতিনিধি, সাংবাদিক এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পুরো পরিবেশ জমজমাট। আহানা সেখানে পৌঁছাতেই তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে মঞ্চের কাছে নিয়ে যান। উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সবাই তার কাজের প্রশংসা করতে থাকে। অন্যদিকে ঠাকুমা এবং বাড়ির মহিলারা দূর থেকে সবকিছু দেখছিল। তাদের মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে অস্বস্তি বাড়ছিল। ঠিক তখনই একজন সরকারি প্রতিনিধি মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করেন যে আজকের অনুষ্ঠানে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হবে। যে ব্যক্তি এই প্রকল্পকে বাস্তবে রূপ দিয়েছেন এবং গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য অসাধারণ ভূমিকা রেখেছেন, তাকে এই সম্মাননা দেওয়া হবে। ঠাকুমার বুক ধক করে ওঠে। তিনি মনে মনে ভাবেন হয়তো এই সম্মান তাদেরই কারো হাতে উঠবে। কিন্তু পরের মুহূর্তেই ঘোষকের মুখে উচ্চারিত হয় আহানার নাম। পুরো হোলঘর করতালিতে মুখর হয়ে ওঠে। আহানা মঞ্চে উঠে যায়। তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক এবং একটি বিশেষ সনদপত্র। সেই সঙ্গে ঘোষণা করা হয় তাদের প্রকল্পের জন্য সরকার প্রাথমিকভাবে বড় অঙ্কের অনুদান অনুমোদন করেছে। এই খবর শুনে বাড়ির মহিলারা আনন্দিত হলেও ঠাকুমার মুখ আরও গম্ভীর হয়ে যায়। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে একজন প্রবীণ শিল্প গবেষক মঞ্চে ওঠেন। তিনি জানান এই পরিবারের প্রতিমা তৈরির ইতিহাস নিয়ে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। গবেষণার সময় তিনি কিছু পুরনো নথি এবং দলিল খুঁজে পেয়েছেন। তারপর তিনি একটি পুরনো ছবি সবার সামনে প্রদর্শন করেন। ছবিটি দেখে ঠাকুমার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। ছবিতে দেখা যায় বহু বছর আগে এই শিল্পের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন পরিবারের এক নারী সদস্য, নিরুপমা দেবী, অথচ তার নাম কখনো সামনে আনা হয়নি। গবেষক জানান নিরুপমা দেবীর মৃত্যুর পর তার সমস্ত কৃতিত্ব ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়েছিল। পরিবারের পুরুষদের নাম সামনে আনা হলেও তার অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়। আরও বিস্ময়কর বিষয় হল নিরুপমা দেবী ছিলেন আহানার শাশুড়ির ঠাকুমা, অর্থাৎ যে নারী প্রথম এই শিল্পকে প্রতিষ্ঠিত করেছিলেন, আহানা সেই উত্তরাধিকারের প্রকৃত ধারক।
হোলঘরে উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। সরকারি প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে আগ্রহ দেখান। ঠাকুমা তখন বুঝতে পারেন এতদিন ধরে যে সত্য তিনি লুকিয়ে রেখেছিলেন তা আর গোপন থাকল না। আহানা নিজেও এই তথ্য শুনে হতবাক হয়ে যায়। সে কখনো কল্পনাও করেনি যে তার সংগ্রামের সঙ্গে পরিবারের অতীত ইতিহাসের এমন গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু ঠিক সেই সময় আরেকজন ব্যক্তি সামনে এগিয়ে আসে। তার হাতে ছিল একটি পুরনো ডায়েরি। তিনি দাবি করেন ডায়েরির ভেতরে এমন কিছু লেখা রয়েছে যা শুধু নিরুপমা দেবীর ইতিহাসই নয়, ঠাকুমার বর্তমান আচরণের আসল কারণও প্রকাশ করে দিতে পারে। ডায়েরির প্রথম পাতা খুলতেই সবার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল এমন একটি গোপন তথ্য যা প্রকাশ পেলে পুরো পরিবারের সম্পর্কই চিরদিনের জন্য বদলে যেতে পারে। ডায়েরির প্রথম পাতার লেখাগুলো পড়তে শুরু করতেই চারদিকে আবারও নিস্তব্ধতা নেমে আসে। উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনতে থাকে। সেখানে নিরুপমা দেবীর নিজের হাতে লেখা কিছু কথা ছিল। তিনি লিখেছিলেন, যদি কোনো দিন এই ডায়েরি প্রকাশ্যে আসে তাহলে সবাই সত্যিটা জানতে পারবে। আমার সবচেয়ে বড় কষ্ট শিল্পকে নিয়ে নয়, আমার নিজের পরিবারকে নিয়ে। আমি জানি আমার মৃত্যুর পর আমার কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেবে, কিন্তু আমি চাই ভবিষ্যৎ প্রজন্মের কোনো মেয়ে যেন আমার মতো অবহেলিত না হয়। এই কথাগুলো শুনেই ঠাকুমার হাত পা কাঁপতে শুরু করে। এরপর ডায়েরির আরও কয়েকটি পাতা পড়া হয়। সেখানে উল্লেখ ছিল নিরুপমা দেবী তার জীবনের শেষ সময়ে নিজের উত্তরসূরি হিসেবে একজন নারীকেই দেখতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নারীদের মধ্যেই সবচেয়ে বেশি রয়েছে। কিন্তু তার মৃত্যুর পর পরিবারের কিছু সদস্য সেই ইচ্ছাকে অগ্রাহ্য করে। আর সবচেয়ে বড় ধাক্কা আসে যখন ডায়েরির একটি অংশে একটি নাম উল্লেখ করা হয়। সেই নামটি ছিল বর্তমান ঠাকুমার। ডায়েরিতে লেখা ছিল যে তরুণী বয়সে ঠাকুমাই একসময় নিরুপমা দেবীর সবচেয়ে প্রিয় ছাত্রী ছিলেন। নিরুপমা দেবী তাকে নিজের উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে ঠাকুমার মনে লোভ জন্মায়। তিনি ভাবতে শুরু করেন, যদি সমস্ত কৃতিত্ব নিজের নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে পরিবারের ওপর তার কর্তৃত্ব কখনো কমবে না। সেই কারণেই বছরের পর বছর ধরে তিনি নিরুপমা দেবীর প্রকৃত ইতিহাস চাপা দিয়ে রেখেছিলেন। এই সত্য সামনে আসতেই উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। বাড়ির মহিলারাও একে অপরের দিকে তাকাতে থাকে। এতদিন তারা যাকে আদর্শ মনে করেছিল তারই অতীতের এই অন্ধকার দিক কেউ কল্পনাও করেনি। ঠাকুমা এবার আর চুপ থাকতে পারেন না। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার চোখে তখন জল। কাপা গলায় তিনি বলেন, হ্যাঁ, সব সত্যি। আমি ভুল করেছি। আমি ভয় পেয়েছিলাম। আমি ভাবতাম যদি কেউ বড় হয়ে যায় তাহলে আমার গুরুত্ব শেষ হয়ে যাবে। তার এই স্বীকারোক্তিতে পুরো হোলঘর স্তব্ধ হয়ে যায়। আহানা অবাক হয়ে ঠাকুমার দিকে তাকিয়ে থাকে। সে কখনো ভাবেনি এতদিনের সমস্ত অপমান, কটূক্তি আর ষড়যন্ত্রের পেছনে ছিল একজন মানুষের নিজের অবস্থান হারানোর ভয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয় না। ঠিক তখনই সরকারি প্রতিনিধিদের একজন নতুন একটি ঘোষণা করেন। তিনি জানান সরকারের পক্ষ থেকে একটি নতুন কারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। আর সেই কেন্দ্রের প্রধান নিযোগ প্রতিনিধি থিস্তর একজন নতুন মাচকেটর নুটকতের বসুনালি দিতে শুরু করে। কিন্তু আহানা যা করল তা দেখে সবাই আরও বেশি অবাক হয়ে যায়। সে মঞ্চের সামনে এসে বলে, এই সম্মান আমি একা নিতে চাই না। আমার সঙ্গে এই পরিবারের সব মহিলাও সমানভাবে এর অংশীদার। তারা ভুল করেছে, আমিও কষ্ট পেয়েছি, কিন্তু পরিবর্তনের সুযোগ সবাই পাওয়ার যোগ্য। আহানার এই কথায় অনেকের চোখ ভিজে ওঠে। ঠাকুমাও কান্না চেপে রাখতে পারেন না। তিনি প্রথমবারের মতো সবার সামনে আহানার হাত ধরে বলেন, আজ আমি হেরে গেলাম, কিন্তু তোর কাছে হেরে আমি খুশি। কারণ তুই প্রমাণ করে দিয়েছিস বড় হওয়া মানে অন্যকে ছোট করা নয়। কিন্তু যখন মনে হচ্ছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে তখনই অনুষ্ঠানের বাইরে হঠাৎ কিছু সাংবাদিকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একজন সাংবাদিক দ্রুত ভেতরে ঢুকে জানান পরিবারের পুরনো সম্পত্তি এবং নিরুপমা দেবীর রেখে যাওয়া কিছু নথি নিয়ে আদালতে একটি নতুন মামলা দায়ের হয়েছে। আর সেই মামলার বাদীর নাম শুনে আহানা, ঠাকুমা এবং পরিবারের সবাই একসঙ্গে চমকে ওঠে। কারণ যে নামটি উচ্চারিত হলো সেই মানুষটিকে সবাই বহু বছর আগে মৃত বলে বিশ্বাস করত। কিন্তু সেই ছোট্ট গোপনীয়তাই ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। এদিকে পুলিশ জানায় তারা পলাশকে এখনই গ্রেপ্তার করছে না।
তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে সহযোগিতা করতে হবে। পরিস্থিতি কিছুটা শান্ত হতেই অরিন্দম আবার সেই পুরনো চিঠির প্রসঙ্গ তোলেন। তিনি ঘোষণা করেন যে নিরুপমা দেবীর নামে একটি ট্রাস্ট গঠন করা হবে। এই ট্রাস্ট গ্রামের নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং শিল্প চর্চার জন্য কাজ করবে। সবাই ভাবছিল ট্রাস্টের প্রধান কে হবে। অনেকেই মনে করছিল অরিন্দম নিজেই এই দায়িত্ব নেবেন, কিন্তু তিনি সবার সামনে দাঁড়িয়ে বলেন, এই ট্রাস্টের নেতৃত্ব এমন একজনের হাতে যেতে হবে যে নিজের অপমান ভুলে অন্যদের এগিয়ে নিতে পারে। আমার বিশ্বাস সেই মানুষটি আহানা। কথাটা শুনে উপস্থিত সবাই করতালি দেয়। আহানার চোখে জল চলে আসে, কিন্তু ঠিক তখনই বাড়ির প্রবেশদ্বারে আরেকজন অচেনা নারী এসে দাঁড়ান। তার বয়স 40-এর কাছাকাছি, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। তিনি ভেতরে ঢুকে সরাসরি অরিন্দমের সামনে এসে দাঁড়ান। তারপর কাপা গলায় বলেন, আপনি আমাকে চিনতে পারছেন না। অরিন্দম কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়েন। নারীটি নিজের ব্যাগ থেকে একটি পুরনো লকেট বের করেন। লকেটটি দেখেই অরিন্দমের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ এই লকেটটি তিনি বহু বছর আগে তার হারিয়ে যাওয়া মেয়েকে দিয়েছিলেন। না, এটা হতে পারে না, অরিন্দম ফিসফিস করে বলেন। নারীটির চোখে জল চলে আসে। সে ধীরে ধীরে বলে, হ্যাঁ বাবা, আমি মেঘলা, আমি বেঁচে আছি। এই কথা শুনে পুরো পরিবার আবারও এক নতুন বিস্ফোরক সত্যের মুখোমুখি হয়। যে মেয়েকে সবাই বছরের পর বছর নিখোঁজ বলে জানত, সে হঠাৎ ফিরে এসেছে। কিন্তু মেঘলার ফিরে আসার পেছনে শুধু আবেগঘন পুনর্মিলনের গল্প ছিল না। তার কাছে এমন কিছু তথ্য ছিল যা প্রমাণ করতে পারে নিরুপমা দেবীর সম্পত্তি, ট্রাস্ট এবং পরিবারের উত্তরাধিকার নিয়ে এখনও সবচেয়ে বড় রহস্যের সমাধান হয়নি। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে ছিল এমন একটি নাম যা শুনলে আহানার জীবনও সম্পূর্ণ বদলে যেতে পারে।